ব্যাংকের এক সামান্য কর্মচারী মাসে ৬,০০০ টাকা বেতন পেত সে, কিন্তু তার মহল্লার বিভিন্ন মানুষের কাছ থেকে ধারের পরিমাণ ছিল ৪০,০০০ টাকারও উপরে। খুব শীঘ্রই তার একটা প্রমোশন পাওয়ার কথা ছিল, সেটা বলেই মানুষের থেকে ধার নিত। কিন্তু অফিসে রাজনীতির ফাঁদে পড়ে তার প্রমোশনটা আর হয় না। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না লোকটা। তারপর হঠাৎই সে অসৎ পথ অবলম্বন করে কয়েক বছরের ব্যবধানে মহল্লার সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হয়। ছোট্ট একটা ব্যাংক কর্মচারী কী বা করেছিল এই ১০০ কোটি টাকা কামানোর জন্য, সেটা জানতে হলে পুরো সিনেমাটা দেখতে হবে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এতক্ষণ যে সিনেমাটি নিয়ে কথা বলছিলাম সেটির নাম লাকি ভাস্কর। এটি দুলকার সালমানের আরেকটি মাস্টারপিস। তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে আগানো যাক। কাহিনীটি শুরু হয় ১৯৯২ সালে বোম্বে থেকে। এখানেই আমরা গল্পের হিরো ভাস্কর কুমারকে দেখতে পাই। ভাস্কর যখন জগিং করে বাসায় ফিরছিল তখন তাকে এক সিবিআই অফিসার ধরে ফেলে, যার নাম লক্ষ্মণ। তারপর তাকে সাথে নিয়ে সেই ব্যাংকে চলে আসে যেখানে সে কাজ করত। লক্ষ্মণ ভাস্করকে বলতেছিল যে আমরা খোঁজ পেয়েছি যে তোমার ব্যাংক অ্যাকাউন্টে অনেক বড় একটা ঝামেলা আছে, তো আমরা সেটা চেক করতে এখন এসেছি এখানে। ঠিক তখনই ভাস্করের বউ তাকে ফোন করে, যার নাম সুমতি। তখন সে বলে আমাদের বাড়িতে অনেকগুলো সিবিআই অফিসার এসেছে এবং সবকিছু তদন্ত করছে। এটা শুনে ভাস্কর বলে দেয় যে ওদেরকে ওদের কাজ করতে দাও। সিবিআই ব্যাংকের পেপারপত্রগুলো চেক করতে থাকে, আর এর মধ্যেই ভাস্কর আমাদেরকে তার নিজের কাহিনী বলতে থাকে। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। এই ব্যাংকে ছোট্ট একটা পোস্টে কাজ করত ভাস্কর কুমার। ভাস্করের বেতন ছিল মাত্র ৬,০০০ টাকার মতো, কিন্তু তার ঋণ ছিল প্রায় ৪০,০০০ টাকার মতো। প্রত্যেক দিনই ভাস্কর তার পুরনো বাইকটা নিয়ে অফিসে আসতো, আর খুবই সততার সাথে কাজ করতেও একটা প্রমোশনের আশায়। এমনকি ভাস্কর তার সব টার্গেট সময়ের আগেই পূরণ করে থাকে। এখানে আপনাদের একটা কথা জানা উচিত, এখনকার মতো ওই সময় ব্যাংকে কম্পিউটার সেইভাবে ইউজ হতো না। প্রত্যেক মাসে একবার করে কম্পিউটার আপডেট করা হতো, আর সারা মাসের যে ট্রানজ্যাকশন সেটা খাতাতেই করা হতো। ভাস্করের ব্যাংকের বাইরে লাল রঙের একটা কার আছে। ওই কারটা দেখে আর ভাস্কর মনে মনে ভাবে যদি এই কারটা আমি কিনতে পারতাম তবে কতই না ভালো হতো। যদি সে প্রমোশনটা পেয়ে যায় তাহলে সেই কারটাও কিনতে পারবে, আর সাথে সাথে তার সব ঋণও পরিশোধ করে দিতে পারবে। ভাস্করের একটা বন্ধু আছে যার নাম সাম্বা। দুজনে একসাথেই লেখাপড়া করেছিল, কিন্তু পরীক্ষায় পাশ করার জন্য ভাস্কর অফিসার পদে চাকরি করে, আর সাম্বা ফেল করার জন্য সে একটা ছোটখাটো পদে চাকরি করে। ভাস্কর সাইড ইনকামের জন্য সেই ব্যাংকের ফর্মগুলো পূরণ করে দিত মানুষকে, আর কিছু সেখান থেকে টাকা পেত। এর মধ্যে ভাস্করের কাছে অ্যান্থনি নামের একটা লোক আসে। সে লোন চায় ২ লক্ষ টাকা। ভাস্কর তার থেকে জানতে চায় সিকিউরিটি কি আছে। অ্যান্থনি বলে আমার কাছে বন্ধক রাখার জন্য কিছুই নাই। ভাস্কর তখন তাকে টাকা দিতে মানা করে ওখান থেকে চলে যেতে বলে। তো ভাস্কর যে মহল্লায় থাকে সেখান থেকে সবার কাছ থেকে অল্প অল্প করে টাকা সে ধার নিয়েছিল। সমস্ত লোককে একের পর এক ডেট দেয়, কিন্তু কারো টাকাই ঠিক মতো সময় মতো পরিশোধ করতে পারে না সে। এখন যদি ভাস্করের পরিবার সম্পর্কে বলি, একটা সময় ভাস্করের বাবা অনেক বড় সিএ ছিল, কিন্তু সে তার বন্ধুর কাছ থেকে ধোঁকা খেয়ে এখন সে ডিপ্রেশনে আছে। বাড়ির কারোর সাথে সে ঠিকঠাকভাবে কথা বলে না, দিনরাত চুপ করে বসে থাকে, চা খায়, সারাদিন পেপার পড়ে। ভাস্করের মা ছোটবেলায় দুনিয়া থেকে চলে গেছে। ভাস্করের ছোট্ট একটা বোন এবং ছোট্ট একটা ভাই আছে। এদের দুজনকে ভাস্করই দেখাশোনা করে। আর ভাস্করের সুমতি একজন আরেকজনকে অনেক ভালোবাসতো। এরপর তারা ভালোবেসে একে অপরকে বিয়ে করে। সুমতি তাদের পরিবারের বিপক্ষে গিয়ে ভাস্করকে বিয়ে করেছিল। এদের সুন্দর একটা বাচ্চাও আছে। তো সুমতি একটা স্বপ্ন দেখে, ব্যাংক থেকে লোন তুলে সে তার খাবারের বিজনেস চালু করবে। ভাস্কর তখন সুমতিকে বলতেছিল আমাদের আগে পুরনো ঋণগুলো শোধ করতে হবে, তারপরে ওগুলো করা যাবে। ভাস্কর ফিনান্সিয়াল একটু সমস্যায় থাকার কারণে সুমতির পরিবার তাদেরকে খুব খারাপভাবে দেখতো, আর মানুষই মনে করতো না। ভাস্কর তার নিজের স্বপ্ন পূরণ না করে নিজে না খেয়ে তার ফ্যামিলি চালায়। তো এর মধ্যেই অ্যান্থনি বারবার ভাস্করের কাছে এসে তার কাছ থেকে লোন চায়। তাকে বলে মালয়েশিয়া থেকে ইন্ডিয়া একটা শিপ আসবে। আমি সেই শিপে অনেকগুলো টিভি অর্ডার করেছিলাম, ওটার টোটাল অ্যামাউন্ট ছিল ২.৫ লক্ষ টাকা। এখন সেই শিপটা ইন্ডিয়াতে পৌঁছে গেছে। আমি যার উপর ডিপেন্ড করে টিভিগুলো ক্রয় করেছি সে এখন টাকা ধার দেওয়ার জন্য রাজি হচ্ছে না। এখন আমার শুধু ২ লাখ টাকা প্রয়োজন, আর এখন ইন্ডিয়াতে ইলেকট্রিক ডিভাইসের অনেক দাম। তাই প্লিজ তুমি আমাকে ২ লাখ টাকা দাও, আমি টিভিগুলো বিক্রি করে তোমার টাকা পরিশোধ করবো, সেটাও একদিনে। এখন যদি আমি তাদের বাকি টাকা পরিশোধ না করি তবে তারা আমার টিভিগুলো মানুষের কাছে বেচে ফেলবে। সবকিছু শুনে সাম্বা ভাস্করকে বলতেছিল তোমার শালার তো অনেকগুলো টাকা আছে, ইনকামও তার বেশ ভালো, তাই তার কাছে তুমি একটু সাহায্য চাইতে পারো। যখন অ্যান্থনি তার সমস্ত টিভিগুলো বিক্রি করবে তখন সেখান থেকে আমাদেরকেও কিছু টাকা প্রফিট দিবে। কিন্তু ভাস্করের পছন্দ না তার শালার কাছ থেকে টাকা চাওয়া। তারপরেও অ্যান্থনিকে বলে আচ্ছা ঠিক আছে আমি দেখব। সেখান থেকে ভাস্কর যখন বাড়িতে আসে তখন দেখে প্যাটেল নামের একটা লোক তার কাছে টাকা চাইতে এসেছে। তার থেকে ভাস্কর অনেকগুলো টাকা ধার নিয়েছিল, কিন্তু অনেক দিন হয়ে গেছে এখনও সে টাকাগুলো পরিশোধ করেনি। লোকটা পুরো মহল্লার সামনে ওকে অপমান করে, এমনকি তার শার্টের পকেটটাও ছিঁড়ে ফেলে।
এরপর তার যে একটা বাইক ছিল ওটাও সে নিয়ে যায় আর ওকে বলে টাকাটা পরিশোধ করে বাইকটা নিয়ে যেও। ভাস্কর এখানে অনেক কষ্ট পায়। পরের দিন ব্যাংকে যাওয়ার জন্য তার কাছে একটা টাকাও নেই। সে অনেকজনের কাছে সাহায্য চায় কিন্তু কেউই তাকে সাহায্য করতে রাজি হয় না। হেঁটে হেঁটে অনেক কষ্ট করে সে ব্যাংকে আসে। তারপর ব্যাংকে আসার পরে সে অনেক বড় একটা ধোঁকা খায়। ভাস্করের যে প্রমোশনটা হওয়ার কথা ছিল সেই প্রমোশনটা ভাস্করকে না দিয়ে অন্য আরেকজনকে দিয়ে দিয়েছে। ব্যাংকের সমস্ত কর্মচারী এটাই ভাবতেছিল যে প্রমোশনটা ভাস্করই পাবে। এটা দেখে ভাস্কর আবারও কষ্ট পায়। ওর যে স্বপ্নগুলো ছিল সেগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এরপর সে ব্যাংক ম্যানেজারকে বলতেছিল, আমি অনেক পরিশ্রম করেছিলাম, 3 বছর ধরে আমি ব্যাংকের সবচেয়ে ভালো কর্মচারী আর আমার সব কাজও আমি টাইমের আগেই শেষ করে ফেলি, কিন্তু আপনি একটা বাঙালি হওয়ার জন্য অন্য একটা বাঙালিকে প্রমোশনটা দিয়ে দিলেন। এটা শুনে ম্যানেজার ভাস্করকে বকতে থাকে। সে বলে, তোমার থেকেও অনেক মেধাবী একজন ছেলে আর তুমি তো তোমার সাইড বিজনেস করতেছো, কাস্টমারের অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে টাকা নাও। এটা যদি জিএম স্যার জানতে পারে তাহলে তোমার কি হবে, তোমার কোনো ধারণা আছে? এখন বললো আমি কি জিএম স্যারকে এটা বলবো? এটা শুনে ভাস্কর ম্যানেজার স্যারের কাছে হাত জোর করে ক্ষমা চায়। এমনটা করবেন না স্যার, এই জবটা আমার খুবই প্রয়োজন। সমস্ত ব্যাংকের কর্মচারীও ভাস্করকেই সাপোর্ট করছিল আর ওকে মাফ করে দিতে বলছিল। একটু পর ভাস্কর নিজেকে কন্ট্রোল করা স্বাভাবিক হয়ে আবারও কাজে মনোযোগ দেয়। এরপর সন্ধ্যা হয়। ভাস্কর তার বন্ধুকে নিয়ে একটা হোটেলে আসে। ঠিক তখনই অ্যান্থনি তার কাছে আসে। ভাস্করকে বলে, আজকেই শেষ দিন, আমি যদি আজকে টাকাগুলো পে না করতে পারি তাহলে সমস্ত টিভি কম মূল্যে বেচে ফেলবে, আমার তখন অসংখ্য টাকা লস হবে। এটা শুনে ভাস্কর তার ব্যাগ থেকে 2 লক্ষ টাকা বের করে অ্যান্থনিকে দেয়। এটা দেখে সাম্বা শক খেয়ে যায়, বুঝতে পারছে না ভাস্করের কাছে এতগুলো টাকা কই থেকে এলো। এরপর ভাস্করকে প্রশ্ন করে, এতগুলো টাকা তুমি কেমনে ম্যানেজ করলে? আসলে এতগুলো টাকা ভাস্কর তার ব্যাংক থেকে নিয়ে তার ব্যাগে রেখেছিল। এই টাকাগুলো তাকে লকারে রাখতে দিয়েছিল, কিন্তু সে লকারে না রেখে সে ব্যাগে রেখেছিল, কারণ আজকে ছিল সপ্তাহের শেষ দিন, আরও 2 দিন পরে ব্যাংক খুলবে। তো অ্যান্থনি যখন সমস্ত টিভি বিক্রি করে 2 দিন পরে ওকে টাকাটা দিয়ে দিবে তখন এনে সে আবার ব্যাংকে রেখে দিবে। আর এর মধ্যে যদি কোনো ঝামেলা হয়ে ব্যাংক কর্তৃপক্ষ টাকা সম্পর্কে জেনে যায় তাহলে সর্বোচ্চ আমার চাকরিটাই যাবে। আমি এমনিতে অনেক ঝামেলায় আছি, এটা আমার কাছে সামান্য একটা ব্যাপার, আমার জীবন থেকে হারানোর মতো এখন তেমন আর কিছুই নেই। অ্যান্থনিদেরকে বলতেছিল, ইন্ডিয়াতে ইলেকট্রনিক্স জিনিসের দাম অনেক বেশি, কিন্তু অন্য দেশ থেকে এখানে আনার জন্য অনেক ট্যাক্স পে করতে হয়। একটা টিভির মূল্য 35,000 টাকা, যেটা ওই দেশে বিক্রি হয় 10 থেকে 12,000 টাকায়। কিন্তু আমরা ছোট্ট একটা বুদ্ধি খাটিয়ে এখান থেকে ইনকাম করতে পারবো। আমাদের ভারতের আইন অনুযায়ী আমরা যদি ফুল টিভি আনি তাহলে আমাদেরকে পে করতে হবে ট্যাক্স, আর যদি আমরা সেটাকেই যদি স্পেয়ার পার্ট বলে আনি তাহলে কোনো ট্যাক্সই দিতে হবে না। তো সেই পোর্টে আমার লোক থাকে, আমি স্পেয়ার পার্টস বলে আনতে পারি। এভাবে যদি আমরা আনতে পারি তাহলে একটা টিভিতে সর্বোচ্চ খরচ পড়বে 10 থেকে 12,000 টাকা। ওই টিভি আমরা ইন্ডিয়াতে বেচতে পারবো 35 থেকে 45,000 টাকা পর্যন্ত। এখান থেকে আমরা অনেক টাকা লাভ করতে পারবো, এমনকি পুরো মার্কেটে আমাদের নামটা ছড়িয়ে পড়বে। দেখতে দেখতে পার হয়ে যায় 2 দিন। কালকেই ব্যাংক খুলবে। সকাল থেকে ভাস্কর অ্যান্থনির জন্য অপেক্ষা করছিল। সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু এখনও অ্যান্থনির দেখা নেই। অ্যান্থনি আর সাম্বা ভাস্করের বাড়িতে আসে। এরপর অনেক কষ্টবড় ফেসটা ভাস্করকে বলতেছিল, সবটাই শেষ হয়ে গেছে, আমার এতদিনের পরিশ্রম সবকিছু নিমিষেই শেষ হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। এটা শুনে ভাস্কর অনেক টেনশনে পড়ে, বুঝতে পারছে না সে এখন কি করবে। ঠিক তখনই অ্যান্থনির মুখে সে হাসি দেখতে পায়, আর অ্যান্থনি ভাস্করকে বলে, সব টিভিগুলো বেচে ফেলেছি, এই নাও তোমার 2 লাখ টাকা। সাথে সাথে ওকে বেশ কিছু টাকা প্রফিটও দেয়। এটাতে ভাস্কর অনেক খুশি হয়, তাকে বলে, তুমি আমার ইজ্জত আর চাকরি দুটোই বাঁচিয়ে দিলে। অ্যান্থনিও তাকে ধন্যবাদ দেয় ওকে বিশ্বাস করার জন্য। পরের দিন একদম সকালবেলা সে ব্যাংকে আসে। ওই টাকাগুলো ঠিকঠাকভাবে সে রেখে দেয়। তারপর এর পর থেকে এদের 3 জনের মধ্যে ভালো একটা সম্পর্ক হয়ে যায়। ভাস্কর লুকিয়ে লুকিয়ে টাকা নিয়ে অ্যান্থনিকে দেয়, আর সেই টাকা দিয়ে অ্যান্থনি ইম্পোর্ট করে অনেক জিনিসপাতি। ওখান থেকে যেই টাকা প্রফিট হয় সেখান থেকে কিছু টাকা ভাস্কর ও সাম্বাকে দেয়। ভাস্কর এখান থেকে অনেকগুলো টাকা প্রফিট পায়, যেই টাকা দিয়ে আস্তে আস্তে তার ঋণগুলো পরিশোধ করতে থাকে। আর এই প্রফিট থেকে তার বাড়িতে বড় একটা অনুষ্ঠানও করে। তো ভাস্করের এরকম পরিবর্তন দেখে সুমতি তাকে একটু সন্দেহ করে, কিন্তু ভাস্কর তাকে কিছুই বলে না। তখন ভাস্কর বলে সে তার বন্ধুদের সাথে ছোট্টখাটো একটা ব্যবসা করছে, সেখান থেকেই সে মুনাফা পাচ্ছে। ভাস্করের ছেলের জন্মদিনের দিন সে বাড়িতে একটা বড় অনুষ্ঠান করে। তার সব বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন সবাইকেই দাওয়াত করে। সবাই ওদের অনুষ্ঠান দেখে অনেক প্রশংসা করতেছিল। এখানে অ্যান্থনি আর সাম্বাও ছিল। তখন অ্যান্থনি ভাস্করকে বলে, আমার ছেলে আমেরিকাতে থাকে, সেও আমাকে আমেরিকাতে চলে আসার জন্য বলছে, তো আমি তো খালি হাতে সেখানে যেতে পারি না। এতদিন যা টাকা কামিয়েছি সেটা ছেলের পড়াশোনার কাজে ব্যবহার করেছি, আমার কাছে এখন খুব একটা টাকা নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি শেষবার আমরা একটা বড় ডিল করব, সেখান থেকে যেই টাকা প্রফিট আসবে সেটা আমরা 3 জন সমানভাবে ভাগ করে নিব। এরপর আমি আমেরিকায় গিয়ে ছোট্ট একটা ব্যবসা করব।
এই সপ্তাহে ইন্ডিয়াতে 3টা বিদেশি কার আসবে। এগুলো অনেক দামি গাড়ি, কিন্তু গাড়িগুলোর এখানে তেমন কোনো কাগজ নেই। তাই আমরা সেই গাড়িগুলোকে যদি কিনতে পারি, তারপর সেটা মার্কেটে সেল করতে পারি, তাহলে আমরা অসংখ্য টাকা লাভ করতে পারবো। কিন্তু এই ডিলের জন্য প্রয়োজন 10 লাখ টাকা। আর তখন 10 লাখ টাকা মানে অনেক কিছু। তখন ভাস্কর বলে 1-2 লাখ টাকা অ্যাডজাস্ট করা সম্ভব, কিন্তু 10 লাখ টাকা কিভাবে আমি অ্যারেঞ্জ করব? এটা একটা অসম্ভব একটা ব্যাপার, সবাই আমাকে সন্দেহ করতে পারে। এভাবেই সেই ডিলটা ক্যান্সেল করতে বলে। তারপর ভাস্কর তার পরিবারের কথা চিন্তা করে সে শেষ ডিলটা করতে চায়। এরপর ভাস্কর অনেক চালাকি করে ব্যাংক থেকে 10 লাখ টাকা বের করে আনে। তারপর সেই টাকাগুলো অ্যান্থনিকে দেয়। এরপর তারা ওই 3টা দামি গাড়ি কিনে নিয়ে আসে। তারপর সেই গাড়িগুলো নিয়ে ডিলারের কাছে আসে। ওখানে এসে জানতে পারে সেই কার ডিলারকে পুলিশ ধরে নিয়ে গেছে। এটা শুনে এরা 3জনে শক খেয়ে যায়, বুঝতে পারছে না এখন তারা কি করবে। ভাস্কর ভাবতে থাকে ব্যাংক খোলার পর টাকা যদি ঠিকঠাকভাবে রাখতে না পারি, তাহলে তার সম্মানের সাথে সাথে চাকরিটাও যাবে। এরপর ভাস্কর একটা আইডিয়া বের করে। তারপর সেই গাড়িতে গভর্নমেন্টের নাম্বার প্লেট লাগায়। এরপর কয়েকটা ভিক্ষুককে নিয়ে আসে নেতা সাজানোর জন্য, আর একটা মডেলকে নায়িকা বানিয়ে চেকপোস্ট পার করে। পুলিশ অফিসার এই 3টা গাড়িকে ভিআইপি গাড়ি মনে করে ছেড়ে দেয়। এরপর গাড়িগুলো গোয়াতে নিয়ে আসে। তারপর গাড়িগুলো বিক্রি করে অনেক টাকা প্রফিট পায়। এই ডিল থেকে এরা অনেক টাকা ইনকাম করে। সেখান থেকে অ্যান্থনি ডাইরেক্ট একটা এয়ারপোর্টে আসে। সেখান থেকে অ্যান্থনি আমেরিকায় চলে যায়। আর এখানেই তাদের 3জনের জার্নিটা শেষ হয়। পরের দিন সকালবেলা তাড়াতাড়ি ভাস্কর ব্যাংকে আসে টাকাগুলো রাখার জন্য, কিন্তু সে এসেই দেখতে পায় অনেক পুলিশ এসেছে। আসলে ব্যাংকের ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বড় একটা স্ক্যাম করে ধরা পড়েছে। আর এটা সেই ম্যানেজার যে ভাস্করকে প্রমোশন না দিয়ে তাকে ব্ল্যাকমেল করেছিল। তো এটা দেখে ভাস্কর অনেক ভয় পায়, ভাবতে থাকে এখন সেই টাকাগুলো অ্যাকাউন্টে কেমনে জমা করবে। ঠিক তখনই জিএম ভাস্করের কাছে গিয়ে তার সুটকেস সম্পর্কে প্রশ্ন করে। তাকে বলে, ভাস্কর তুমি এই সুটকেস কেন এনেছো? এই সুটকেসে কি আছে এটা একটু খুলে দেখাও। ভাস্কর বলে, আমি গ্রাম থেকে ডাইরেক্ট অফিসে ঢুকেছি, এই সুটকেসে আমার কাপড় চোপড় আছে। তবুও জিএম তাকে সুটকেসটা খুলতে বলে। এরপর ভাস্কর ভয় পেয়ে সুটকেসটা খুলতেছিল। যখন সুটকেসটা ওপেন করে তখন আমরা শক খেয়ে যাই। সুটকেসের মধ্যে কোনো টাকাই ছিল না, শুধু কাপড় চোপড়ই ছিল। সবাই যখন একটু সাইডে ছিল, ঠিক তখনই ভাস্কর অনেক চালাকির মাধ্যমে টাকাগুলো আবার ব্যাংকে রেখে দিয়েছিল। পরদিন ভাস্কর তার বন্ধু সাম্বাকে বলতেছিল, আমি এই কাজ কখনোই করব না, এই কাজগুলো অনেক রিস্ক। কিন্তু সাম্বা তার চাকরি থেকে অবসর নিয়ে এই কাজগুলো সে চালিয়েই যেতে চায়। তো ভাস্করের কাছে এখন 6 লাখ টাকা আছে। এই টাকা পেয়ে সে অনেক খুশি। কয়েকদিন পরে ভাস্করের ছোট ভাই এসে বলে, আমি বিদেশে পড়াশোনার জন্য চান্স পেয়েছি, তো এটার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন। আমি যদি এখন ইন্ডিয়া থেকে পড়াশোনা শেষ করি তাহলে 6 থেকে 10 হাজার টাকা বেতন পাবো, আর যদি আমি বিদেশ থেকে পড়াশোনা করি তবে 60 থেকে 70 হাজার টাকা মাসে বেতন পাবো। ভাস্কর তখন তার ভাইয়ের কথায় রাজি হয়ে তাকে বিদেশ পাঠিয়ে দেয়। একদিন ভাস্করের ব্যাংকে তার ব্যাংকের চেয়ারম্যান আসে। আমাদের ব্যাংকে ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য অনেক দুর্নাম হয়েছিল, তো আমি চিন্তা করছি ব্যাংকের অনেক কিছু চেঞ্জ করব। আমি তোমাকে ব্যাংকের এজিএম বানাতে চাই। আজকের পর থেকে তোমার বেতন হবে 19,000 টাকা। তোমার যদি কোনো আবদার থাকে তাহলে তুমি বলতে পারো। এটা শুনে ভাস্কর অনেক খুশি হয়ে যায়। এরপর চেয়ারম্যানের কাছে একটা আবদার করে বসে, ওই যে লাল গাড়িটা ছিল ওইটা সে চায়। চেয়ারম্যান তাকে গাড়িটা উপহার দেয়। ভাস্কর তো গাড়ি পেয়ে খুব খুশি হয়। তারপর সে গাড়িটা নিয়ে বাড়িতে চলে আসে। এই গাড়িটা দেখে আর তার প্রমোশনের কথা শুনে সুমতিও অনেক খুশি হয়। এখান থেকে কাহিনীটা আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে। সিবিআই অফিসার ভাস্করের স্টেটমেন্ট দেখে তো শক খেয়ে যায়। ভাস্করের ব্যাংকে টোটাল টাকা আছে 100 কোটি। তারপর জিজ্ঞাসা করে ছোট্ট একটা কর্মচারীর অ্যাকাউন্টে এত টাকা কই থেকে এলো। গল্পটা এখান থেকে আবারও ফ্ল্যাশব্যাকে যায়। ভাস্করকে অ্যাসিস্ট্যান্ট জিএম করার পর আমাদের ব্যাংকের বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কাস্টমার আছে। এই কাস্টমারগুলোর জন্য আমাদের ব্যাংকের অনেক উপকারও হয়। এর মধ্যে একজন হলো হর্ষাত মেহরা। তুমি তার অ্যাকাউন্টটা পার্সোনালি দেখাশোনা করবে। তো পরের দিন হর্ষাত মেহরার পরিচিত একটা লোক ভাস্করের কাছে আসে। ভাস্করকে কয়েকটা পেপার দিয়ে বলতেছিল এটা কাটারি ব্যাংকের রিসিট পেপার। তো ব্যাংকের একটা পিয়ন চন্দন স্যারকে বলতেছিল যে এটার কাজ কি। লোকটা বলে, যেভাবে আমাদের টাকা প্রয়োজন করলে ব্যাংকে আসি টাকা নেওয়ার জন্য, ওভাবেই যদি অন্য ব্যাংকেরও টাকা প্রয়োজন পড়ে তাহলে একটা ব্যাংক অন্য একটা ব্যাংকে লোন দিয়ে থাকে। আইন অনুযায়ী একটা ব্যাংক অন্য ব্যাংকে কখনোই লোন দিতে পারে না। মাঝখানে একটা ব্রোকার থাকা খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের ব্যাংক এবং কাটারি ব্যাংকের ব্রোকার হলো হর্ষাত মেহরা। মানে আমরা যদি টাকাগুলো হর্ষাত মেহরাকে দেই, হর্ষাত মেহরা টাকাগুলো কাটারি ব্যাংকে দিবে। ঠিক তেমনই টাকাগুলো পরিশোধ করবে একই নিয়মে। আর ব্রোকার হওয়ার জন্য হর্ষাত মেহরা কিছুটা কমিশন পাবে। আর এই প্রসেসকে বলা হয় বিয়ার। ভাস্কর সুরাজকে এই বিয়ারটা দিয়ে বলতেছে যে এই বিয়ারের সময় কিন্তু 2 সপ্তাহ। এই 2 সপ্তাহের মধ্যে টাকাগুলো তোমাদের পরিশোধ করতে হবে। সুরাজ বলে, একটু তো লেট হতে পারে, এটা একটু তুমি ম্যানেজ করে নাও। এভাবেই ভাস্করকে বেশ কিছু টাকা ঘুষ দিতে চায়, কিন্তু ভাস্কর বলে 2 সপ্তাহ মানে 2 সপ্তাহ।
তারপর একদিন হার্ষাদ মেহরার ব্যাংক স্টেটমেন্ট দেখে। তার ব্যাংক স্টেটমেন্ট দেখে তো সে অবাক হয়ে যায়, কোটি কোটি টাকা ট্রানজেকশন দেখতে পায়। এরপর সে একটা জিনিস লক্ষ্য করে, হার্ষাদ মেহরার যে টাকাগুলো ব্যাংক থেকে নিয়েছিল সেই টাকা সে ব্যাংকে ডিপোজিট না করে সে তার কাছেই রেখে দেয়। তারপরে ভাস্কর দেখতে পায় হার্ষাদ মেহরা কাটারি ব্যাংক থেকে অনেকগুলো বিয়ার নিয়েছে, আর যেই টাকা তাদের ব্যাংক থেকে লোন নিয়েছিল সেটা কাটারি ব্যাংকে দেওয়ার কোনো প্রমাণই নেই। মানে এতগুলো টাকা তার নিজের কাছেই রেখে দিয়েছে। এটা দেখে ভাস্কর একটু শক খেয়ে যায়। ভাস্কর কোনো কিছুই বুঝতে পারছে না, ভাবতে থাকে দুই ব্যাংক থেকে এতগুলো টাকা নিয়ে কি করে সে। কয়েকদিন পরে সেই সমস্ত টাকা পরিশোধ করা হয়। এরপর ভাস্কর এটা নিয়ে অনেক ইনভেস্টিগেশন করে। এরপর একটা লোকের মাধ্যমে ভাস্কর বেশ কিছু তথ্য পায়। আসলে হার্ষাদ দুই ব্যাংক থেকে লোন তুলে আর সেই টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। এই টাকা দিয়ে কম দামে অনেকগুলো শেয়ার টাকা বাড়িয়ে কিনে ফেলে। তারপর সেই স্টকগুলোর জনপ্রিয়তা বাড়ায়, অনেক লোককে ওদের কোম্পানির পণ্য কেনার জন্য আগ্রহী করে। সবাইকে বলতে থাকে এটার দাম অনেক বাড়বে আরো সামনে, তাই এখানেই তোমরা ইনভেস্ট করে। তারপর সবাই যখন এই কোম্পানিতে ইনভেস্ট করে তখন সেই কোম্পানির শেয়ারের দাম অনেক বেড়ে যায়। ঠিক তখনই হার্ষাদ তার শেয়ারগুলো সেল করে ফেলে, আর এরপরে শেয়ারগুলোর দাম ধাপ করে কমে যায়। হার্ষাদ তখন তার লাভের অংশ রেখে দেয় আর বাকি টাকা ব্যাংকে দিয়ে দেয়। ভাস্কর এসব কিছু জানতে পেরে সে ডিসিশন নেয় যে চেয়ারম্যান স্যারকে সবকিছু বলে দিবে। কিন্তু এরপর ভাবে এসব কিছু চেয়ারম্যান স্যারকে বলে তার কি লাভ। এর জন্য ভাস্কর ফোনটা রেখে দেয়। তারপর সুরাজের সাথে দেখা করতে আসে। এরপর তার সাথে একটা ডিল করে, হার্ষাদ মেহরা যখন ব্যাংক থেকে বিয়ার নিবে তখন একটা পার্সেন্টেজ দিতে হবে ভাস্করকে। সাথে সাথে হার্ষাদ যখনই কোনো শেয়ার কিনবে তার আগেই ভাস্করকে বলতে হবে। আর এরপর যখনই স্টকগুলো সেল করবে তখনও ভাস্করকে বলতে হবে, যেন সে ওখান থেকে শেয়ার কিনে সেল করতে পারে। তো সুরাজের কাছে আর কোনো অপশন নেই, এই জন্য সে ভাস্করের শর্তে রাজি হয়। আর এইভাবেই ব্যাংক থেকে বিয়ার নিয়ে ভাস্করকে অনেকগুলো টাকা দেয় সুরাজ। এখন এই টাকাগুলোকে তো বৈধ করতে হবে, কারণ টাকার পরিমাণ ছিল অনেক। তো অ্যান্থনির একটা বন্ধু ছিল যার নাম কুট্টি। কুট্টি অ্যান্থনিকে অনেকবার সাহায্য করেছিল। ভাস্কর তখন কুট্টির সাথে দেখা করতে আসে আর তাকে বলে আমার কাছে বেশ কিছু টাকা আছে, এই টাকাগুলোকে বৈধ করতে হবে। কুট্টি তখন ভাস্করকে মাস্টারপিস একটা আইডিয়া বলে, এই টাকাগুলো যদি আমরা লটারি বিক্রি করা লোককে দিই তাহলে সে লটারি বিক্রি করে আমাদের টাকা আমাদেরকেই ফেরত দেবে। লটারি বিক্রির পর সরকারকে কিছু টাকা ট্যাক্স দিতে হবে আর বাকি টাকা আমাদের ব্যাংকে ঢুকবে। এভাবে ভাস্কর লটারির মাধ্যমে 25 লাখ টাকা জিতে নেয়। এরপর সেই টাকা সে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। মাত্র 17 লাখ টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করার পর সেখান থেকে সে লাভ করে 70 লাখ টাকা। আর এভাবেই একদিক থেকে লটারির মাধ্যমে টাকা আনে আর অন্যদিকে শেয়ার মার্কেটে গিয়ে টাকা কামায়। গল্পটা আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে। ভাস্কর সিবিআইকে বলতেছিল আমি কয়েকটা লটারি জিতেছিলাম আর সেই টাকায় শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছিলাম, আর এইভাবেই প্রফিটগুলোকে আমি রেখে দিয়েছিলাম। লাক্সমান বলে ঠিক আছে, কিন্তু সেই 70 লাখ টাকা একদিনেই কিভাবে তুমি খরচ করেছিলে? তো ভাস্কর সেই টাকা যা করেছিল তাদেরকে সে সবকিছু খুলে বলে। ভাস্করের যে একটা ছোট্ট বোন ছিল ওই বোনের সে বিয়ে ঠিক করে। তারপর তারা শপিং এর জন্য যায়, কিন্তু মার্কেটের লোকেরা ভাস্করের কাপড় দেখে তাকে সম্মান করে না, তাদের সাথে একটু খারাপ ব্যবহার করে। তো তাদেরকে ছোট করার জন্য ভাস্করের ইগো হার্ট হয়। এরপর ভাস্কর একটা গাড়ি কিনে সে মার্কেটে আসে। তারপর সে মার্কেটে সমস্ত কিছু ক্রয় করে আসে। যে লোকগুলো ভাস্করকে সম্মান করেনি, তাদের ছোট করে দেখেছে, তারাই এখন খুব সম্মান দিচ্ছিল ভাস্করকে। এখন ভাস্করের কাছে আর তেমন একটা টাকা নেই। তারপর আবার যখন বিয়ার দিয়ে টাকা পায় সেই টাকা নিয়ে আবারও কুট্টির কাছে চলে আসে। এবার কুট্টি তাকে আরেকটা আইডিয়া দেয়, আমরা একটা 2 নম্বর কোম্পানি খুলবো আর সেই কোম্পানি থেকেই কালো টাকা সাদা করব। তখন ভাস্কর সুমতির জন্য একটা হোটেল দেয়। এরপর সেই হোটেলের সম্পর্কিত বেশ কিছু মিথ্যা পেপার বানিয়ে ফেলে, যেখানে খরচ দেখায় অসংখ্য টাকা। আর এভাবেই আস্তে আস্তে টাকাগুলো বৈধ করতেছিল। এর মধ্যেই সে পানি খাওয়া শুরু করে। টাকার সাথে সাথে তার ভেতরে একটা অহংকার সৃষ্টি হয়। আস্তে আস্তে তার ভেতরে একটা পরিবর্তন আসে। ভাস্করের এরকম পরিবর্তন দেখে সুমতি অনেক কষ্ট পায়। সেও তার হাজবেন্ডের উপর অনেক রাগ করে। এমনকি ভাস্কর তার কলিগদেরও অনেক ছোট করে কথা বলে। এমনই একদিন কাটারি ব্যাংকের ম্যানেজার এসেছেন ভাস্করের কাছে। এর মধ্যে এরা দুজন বেয়ার সম্পর্কে কথা বলে। ভাস্কর ম্যানেজারকে বলতেছিল হাসকাতের কাছ থেকে এখনো 90 কোটি টাকার বিয়ার আসা বাকি আছে, আর এখন সে উপর থেকে আরো কিছু টাকা বিয়ার চাচ্ছে। এখন আমি বুঝতে পারছি না কি করব। এটা শুনে ম্যানেজার একটু শক খায়। 90 কোটি টাকা? আমি তো এত টাকার কখনো পেপারই তৈরি করিনি। আমি তাকে সর্বোচ্চ 9 কোটি টাকার উপরে বিয়ারই দিইনি। এরপর তাকে সেই বিয়ারগুলো দেখায়। সেখানের যে স্বাক্ষরটা এটাও নকল করা। এখন যদি হার্ষাদ মেহরা 90 কোটি টাকা না দেয় বা এই কাহিনীগুলো যদি কোনোভাবে বাইরে চলে আসে তাহলে আমরা সবাই জেলে যাব। এটা বলতে বলতে ম্যানেজার অনেক ভয় পায় এবং তার হার্টের সমস্যা থাকায় হার্ট অ্যাটাক করে মারা যায় ম্যানেজার।
ঠিক তখনই সুরজ ভাস্করের কাঁধে আসে। ভাস্কর তখন সুরজকে অনেক গালাগালি করে, তাকে বলে এই 90 কোটি টাকা যতক্ষণ পরিশোধ না করবে তখন তোরা কোনো বিয়ার পাবি না, এটা তোমার বসকে বলে দিও। তখন সুরজ বলে আমার বস সবকিছু হ্যান্ডেল করে ফেলবে, আপনি কোনো টেনশন করেন না। পরদিনই ভাস্কর জানতে পারে তার বন্ধু সাম্বা একটা কাজ করতে গিয়ে পুলিশের কাছে ধরা খেয়েছে। ভাস্কর পুলিশ স্টেশনে গিয়ে জামিনের মাধ্যমে তাকে বের করে আনে। এর পরের দিন ভাস্করের শালা ভাস্করের সাথে দেখা করতে তার বাড়িতে আসে। বেশ কিছু টাকার জন্য সে সমস্যা আসে। এই টাকার কথা নিয়ে সুমতি এবং তার মায়ের মধ্যে অনেক ঝামেলা চলতেছিল। সুমতির মা বলতে থাকে খাবারের ব্যবসার প্ল্যান তো আমার ছিল, তো তোরা এখন যে টাকা কামাচ্ছিস এটা আমার প্ল্যানেই। এটা শুনে সুমতি ভীষণ রাগ করে আর গিয়ে তার খাবারের হোটেলটাই ভেঙে ফেলে। তো ঘরের এরকম সমস্যা দেখে অনেক বছর পরে ভাস্করের বাবা কথা বলে ওর সাথে। খাবারের ব্যবসার বিল দেখিয়ে বলে এগুলো তো আমার মনে হচ্ছে না যে সত্যিকারের ফাইল, সবগুলো বিলের কাগজই 2 নম্বর। তুমি ভুলে যেও না আমি একজন সিএ ছিলাম, তো তুমি আমাকে সবটাই সত্য কথা বলো। তখন ভাস্কর তার বাবাকে সবকিছুই সত্য কথা বলে। তারপর ভাস্করের বাবা তাকে অনেকক্ষণ ভালো করে বোঝানোর পরে ভাস্কর এই টাকার নেশা থেকে বের হয়ে আসে। এরপর থেকে তার শালা এবং তার বন্ধু সবাইকে সে সাহায্য করতে থাকে। আর তারপর তার চরিত্রটাই পরিবর্তন হয়ে যায়। সে যেসব মানুষের সাথে খারাপ ব্যবহার করছিল সবাইকেই গিয়ে সরি বলে। এরপর একদিন জিএম ভাস্করকে অফিসে ডাকে, তাকে জিজ্ঞাসা করে কেন তুমি হার্ষাতের বিয়ারটা অ্যাকসেপ্ট করনি। ভাস্কর বলে ওদের কাছ থেকে এখনো 90 কোটি টাকা পাওয়া যাবে, সেই টাকায় তো ওরা পরিশোধ করছে না, তাহলে আবারও তাদেরকে কিভাবে আমি টাকা দিব। জিএম তখন ভাস্করকে অনেক জোর করতেছিল, কিন্তু ভাস্কর বিয়ার দেওয়ার জন্য রাজি হয় না। এরপর সে বাধ্য হয়ে রিজাইন পেপার দিয়ে ওখান থেকে চলে যায়। অফিসের সবাই ভাস্করকে অনেক করে থামানোর চেষ্টা করলেও কোনো লাভই হয় না। চাকরিটা ছেড়ে সে চলে আসে। এর কয়েকদিন পরে ভাস্করকে সিবিআই ধরে ফেলে। তো তখন লাক্সমান ভাস্করকে বলতেছিল এখন তোমার অ্যাকাউন্টে যতগুলো টাকা আছে ওই সমস্ত টাকার প্রমাণগুলো তুমি রেডি করেছো, কিন্তু আমি চাইলে তোমার সমস্ত টাকা উধাও হয়ে যেতে পারে। তোমার অ্যাকাউন্ট সম্পর্কে যদি ইনকাম ট্যাক্সকে বলে দিই তাহলে তো তোমার জেলে থাকা ছাড়ার কোনো উপায় থাকবে না। এখন তুমি যদি এমনটা না চাও তাহলে তুমি আমার কথা শোনো, তোমার অ্যাকাউন্টে যে 100 কোটি টাকা আছে ওই সমস্ত টাকা তুমি হার্ষাত মেহরাকে দিয়ে দাও। এটাতে বোঝা যায় ব্যাংকের জিএম ও সিবিআই একসাথেই কাজ করছিল। এই টাকা যদি হার্ষাত মেহরাকে দিয়ে দেয় তাহলে সে ব্যাংকের টাকাগুলো পরিশোধ করবে আর হার্ষাত মেহরার উপর কোনো কেসও থাকবে না। এখানে আমরা আবারও শক হয়ে যাই, এই পুরো স্ক্যামের সাথে ব্যাংকের চেয়ারম্যানও জড়িত। ভাস্কর তখন বাধ্য হয়ে তার ফ্যামিলির কথা চিন্তা করে সমস্ত টাকা হার্ষাতের নামে লিখে দেয়। ভাস্কর যেরকমটা আগে ছিল একদম নিশ্চয় আবারও সেরকম আগের মতোই ফিরে আসে। পরের দিনই জিএম আর চেয়ারম্যান একটা ঝাটকা খায়। পরের দিনই যখন ভাস্করের অ্যাকাউন্ট থেকে টাকাগুলো বের করবে তখন দেখতে পায় ভাস্করের অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। 10 দিন আগে সে অ্যাকাউন্ট ক্লোজ করে সব টাকা নিয়ে চলে গেছে আর অ্যাকাউন্টটা একবারে বন্ধ করে দিয়েছে। কিন্তু কম্পিউটারে যেহেতু 1 মাস পর পর আপডেট হয় তো এই মাসের শেষে গিয়ে আপডেটটা হবে, আর এর জন্যই চেয়ারম্যান আর জিএমরা ধোকা খেয়ে গেছে ওর কাছে। এর পরপরই দেখা যায় ভাস্করের ফ্যামিলি সহ সবাই একটা বিমানে। কাহিনী এখান থেকে আবারও একটু ফ্ল্যাশব্যাকে যায়। ভাস্করের পুরো ব্যাপারটা যখন তার বাবা জানতে পায় তখন ভাস্করকে বেশ কিছু আইডিয়া দিচ্ছিল, তুমি যত সিকিউরিটি সম্পন্ন কাজই করে থাকো না কেন একদিন না একদিন এই ইনকাম ট্যাক্স অথবা সিবিআই তোমাকে অবশ্যই ধরে ফেলবে। এই জন্য সমস্ত টাকা ব্যাংক থেকে বের করে ফেলো, এরপর অন্য একটা দেশে একটা বাড়ি কিনে ফেলো। ভাস্করের বাবা এই সম্পর্কে সবকিছু জানতো, এই জন্য তার মাধ্যমে সবকিছু করে ফেলেছে। যাওয়ার আগে ভাস্কর একটা কাজ করে যায়, সেই ব্যাংকের জিএম চেয়ারম্যান এমনকি হার্ষাত মেহরাকেও ধরিয়ে দেয় পুলিশের কাছে। ইনকাম ট্যাক্স তখন তাদেরকেও গ্রেপ্তার করে। এভাবেই সমস্ত বড় বড় লোকগুলোকে ফাঁসিয়ে দিয়ে ভাস্কর দেশ ছেড়েই চলে যায় আর আমেরিকাতে গিয়ে স্যাটেলও হয়ে যায়। আর এর মাধ্যমে এই কাহিনীটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করুন, আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সায়োনারা।